দেশ বিদেশের ছোট গল্প ও উপন্যাস নিয়ে আমাদের এই ছোট্ট উদ্যোগ একটা গল্প বলি। আজকের গল্প দৈত্য হাজরার লেখা সেরেন্তিনা। গল্প পাঠে মাসুমা তানসিম, অডিও এডিটিং এবং গল্পের সূত্রধার আমি সৃজন সৈয়দ, পোস্টার ডিজাইন এ আহমেদ। দিল্লি থেকে আজই বাবা মা ফিরছেন ফ্লাইটে। আমি কলকাতায়। দিল্লিতে বাবা মা গিয়েছেন আমার মামার বাড়ি, মামার মেয়ের বিয়ে। কলেজে ফাইনাল পরীক্ষার কারণে যেতে পারিনি। আমি দিদুর সঙ্গে থেকে গিয়েছি। আজ প্রায় 2 সপ্তাহ পরে বাবা মা ফিরছেন। কলকাতায় শীতকাল, শীতকাল মানেই বইমেলা। এবারে আমার প্রথম কবিতার বই বেরোচ্ছে, তাই আমি ভীষণ এক্সাইটেড। আমি বাংলা সাহিত্যে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। বাবা মা দুজনেই ডাক্তার, তাই ওদের ভীষণ মন খারাপ হয়েছিল যখন আমি মেডিকেলে চান্স পেয়েও পড়িনি। সত্যি বলতে কি, রক্ত কাটাছিঁড়া এসব দেখলেই আমার ভয় লাগে, গা শিরশির করে। উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় বাবা মার প্রত্যাশার চাপে জয়েন্ট দিয়েছিলাম, উতরেও গেলাম, কিন্তু প্রতিদিন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতাম। আমি অপারেশন থিয়েটার, ওষুধের গন্ধ, চারিদিকে রক্ত, মানুষের চিৎকার, ঘেমে উঠতাম। আমি সাহিত্য ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি, গান ভালোবাসি। মা বাবাকে বোঝালাম যে সাহিত্য নিয়ে পড়ব, এটা আমার স্বপ্ন ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নয়। বন্ধুরা বলেছিল, সায়ন্তিনী, একবার ভেবে দেখ, তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুই ডাক্তার হলে কত লোকের উপকার হবে, আর নিজের কেরিয়ার কথাটা ভাব। কিন্তু আমি বড়ই একরোখা, যা মনস্থির করে ফেলি আর তাকে বদলাই না। তবে বাবা মার মনে একটা চাপা অভিযোগ হয়তো রয়েই গিয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি খুব সাধারণ লাইফ হিস্ট্রি শুনিয়ে তোমাদের বোর করছি, কিন্তু একটা অভাবনীয় ঘটনা যে আজকেই ঘটবে আমি ভাবতেও পারিনি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এয়ারপোর্টের পথে। 11টায় ওদের পৌঁছানোর কথা। দেখলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, এখনো হাতে 1 ঘন্টার সময়। বাইরে একটা ক্যাফেতে এসে বসলাম। শীতকালেও কোল্ড কফি খেতে আমার বেশ লাগে, তাই একটা কোল্ড কফির অর্ডার করলাম। সামনে টেবিলের উপরে রাখা ন্যাশনাল জিওগ্রাফির পাতায় মনোনিবেশ করেছি। অমনি উল্টো দিকের টেবিলে ও কে বসে আছে, আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুল ছোট করে ছাঁটা ঘাড় পর্যন্ত, গায়ে লম্বা জামা আর জ্যাকেট, বাদ বাকি অবিকল আমি। মনে হলো আয়না দেখছি। আমার এরকম অবস্থা দেখে মেয়েটা একটু রসিকতা ভরা চোখে হেসে উঠল। তারপর ইশারায় জিজ্ঞেস করলো আমার টেবিলে এসে বসতে পারবে কিনা। আমি হতভম্বের মতো মাথা নেড়ে সম্মতি জানালাম। মেয়েটা উঠে এসে আমার টেবিলে আমার মুখোমুখি বসলো। তারপর হাত বাড়িয়ে আমার হাত ধরে খুব সহজভাবে বলল, আমি সেরেন্তিনা। তারপর জিজ্ঞেস করলো, তোমার নামও কি সেরেন্তিনা? আমি মাথা নেড়ে বললাম, না, আমার নাম
সায়ন্তনী। আমি বর্তমানে ছিলাম না। আমার ব্রেন তখন এসবের পেছনে লজিক খুঁজছিল। পৃথিবীতে নাকি 7জন একই রকম দেখতে মানুষ থাকে। এও কি তাই? নাকি আমার কোনো যমজ বোন, যার কথা মা বাবা আমাকে কোনো দিনও বলেননি? কিন্তু তাই বা কী করে হয়? এর বয়স আমার চেয়ে কিছু বেশি মনে হচ্ছে। আমি সেলিন্তিরাকে খুঁটিয়ে রেখেছিলাম। সেলিন্তিরা আবার হেসে বলল, না, তুমি যা ভাবছো তার কোনোটিও ঠিক নয়। আমি তোমার যমজ বোনও নই। কপি ততক্ষণে গলে জল হয়ে গিয়েছে। সেটার দিকে আর চোখে তাকিয়ে বললাম, তবে? সেলিন্তিরা আমার চোখে তাকালো। খুব অন্তর্বেধী উজ্জ্বল দৃষ্টি ওর। বলল, আমি একটা সমান্তরাল মহাবিশ্ব, মানে প্যারালাল ইউনিভার্স থেকে আসছি। আমি তোমার আইডেন্টিক্যাল টুইন। আমাদের গ্রহটাও তোমাদের পৃথিবীর মতোই, একদম একরকম। দেশগুলোও একরকম, শুধু আমাদের সময় 10 বছর এগিয়ে গেছে। আমাদের প্রযুক্তিও তোমাদের চেয়ে অনেক এগিয়ে। তার সাহায্যে আমরা বিশেষ কিছু ক্ষমতা অর্জন করেছি। যেমন ধরো, তোমার মনের কথা বুঝতে পারছি, তোমার ভাষা বুঝতে পারছি, এই ভাষায় কথা বলতে পারছি। সহজভাবে বলতে গেলে আমি তোমার মহাবিশ্বতুত যমজ বোন। কিন্তু আমি একা নই। আমাদের আরও 666 জন যমজ বোনের কথা আমি জানি। এই পৃথিবীর আরও অসংখ্য কার্বন কপি আছে, তাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। সেরকম পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই। আমার অনেক বন্ধু উন্নত প্রযুক্তির সাহায্যে তাদের আরও অনেক আইডেন্টিক্যাল টুইনের খোঁজ পেয়েছে। অনেকে নিজের এই যমজ ভাই বোনদের ক্ষতি করতে চায়, তাদের মেরে ফেলতে চায়, কারণ তারা চায় না তাদের মতো আর একজন এই মহাবিশ্বে থাকুক। আমি সেরকম নই। আমি বিশ্বাস করি আমরা মহাবিশ্বের যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমরা একজোট হয়ে একে অপরের জীবনে ভালো কিছু করতে পারি, উপকার করতে পারি, বিপদ থেকে বাঁচাতে পারি। জোম্যাক্সের মানুষেরা বড় একলা আর স্বার্থপর হয়ে পড়েছে। একা একা জীবনে বাঁচতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। আমি তোমার কথা জানতে পারি 1 মাস আগে। আমার ড্রিম রিডারে তোমার ফটো দেখলাম। তুমি কবিতা লিখছ। কি সুন্দর সেসব কবিতা। দেখলাম তোমার মা এসে তোমার মাথায় হাত বুলিয়ে গেলেন আর বললেন, কেন যে এত রাত জাগিস? তুমি মাকে জড়িয়ে ধরলে আর তোমার মা তোমার চুলে বিলি কেটে দিচ্ছিলেন। তারপর আর একদিন দেখলাম তোমার বাবাকে, বৃষ্টির দিন। তুমি মন খারাপ করে বসে আছো, আর তোমার বাবা এলেন তোমার খাবারের থালা নিয়ে। বাচ্চা মেয়ের মতো তোমাকে খাইয়ে দিলেন ছেলেবেলার কাক আর শেয়ালের গল্প বলে। অমনি তুমি কিছুক্ষণ মুখ টোপলা করে তারপর হেসে হেসে খেয়ে নিলে। একটা দীর্ঘশ্বাস ফেলে সেলেন্তিনা বলল, আমি কখনো এইরকম ভালোবাসার ছোঁয়া পাইনি। আমাদের গ্রহের মানুষগুলো যেন কেমন শুকনো আর অনুভূতিহীন, অথচ তারা কবিতাও লেখে, গানও শোনে, কিন্তু সেগুলো ধীরে ধীরে বড় যান্ত্রিক হয়ে পড়েছে। আমি তোমার মতো ভালোবাসা পেয়ে বড় হইনি সায়ন্তনী, আর হয়তো কখনো সুযোগও হবে না।
সেই দিনের পর থেকে আমার ড্রিম রিডারে যখনই তোমার বাড়ির ফটো দেখতাম, আমার মন আনন্দে ভরে উঠত। আমার হৃদয়ে সেই ভালোবাসার উত্তাপ সঞ্চারিত হতো। সেরেন্তিনা বলল, সায়ন্তনী, আমার হাতে বেশি সময় নেই। আমি তোমাকে একটা ঘটনার সম্পর্কে সাবধান করতে এসেছি। তুমি সেটা পরিবর্তন করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আজ একটা খুব খারাপ কিছু ঘটতে পারে। তোমার বাবা মা এখন কোথায়? আমি বললাম, তারা তো আজ আসছেন দিল্লি থেকে ফ্লাইটে। কখন? 11টার সময় তাদের এসে পৌঁছানোর কথা। সেরেন্তিনা খুব বিচলিত হয়ে বলল, তার মানে তারা এখন ফ্লাইটে? সেরেন্তিনা চুপ করে গভীরভাবে কিছু ভাবতে শুরু করলো। আমি ভয় পেয়ে বলে উঠলাম, কি হলো? কিছু বলো। সেরেন্তিনা দূরে তাকিয়ে বলল, আমার হাতে আর তো কিছুই করার নেই। আমার সময়ের ক্যালকুলেশন কিছু ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করো। আমার বাবা মা আজকের দিনে একটা বিমান দুর্ঘটনায়। সেরেন্তিনার চোখ চিকচিক করে উঠল। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, তার মানে কি এক ঘটনা আমার জীবনেও ঘটতে চলেছে? সেরেন্তিনা বলল, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারবো না। হতেও পারে, নাও হতে পারে। এই মহাবিশ্বে তোমার আমার মতো যে বোনেরা আছে, তাদের কারো কারো জীবনের বিপর্যয় হবে আজ, কারো কারো জীবনে হবে না। আমাদের সময় যেহেতু তোমাদের থেকে একটু এগিয়ে, তাই আমি তোমার সম্পর্কে সতর্ক করতে এসেছিলাম। তুমি আমার নিকটতম মহাবিশ্বের বোন। তোমার আমার জীবনের কিছু ঘটনা মিলতেও পারে, আবার না মিলতেও পারে। জানো সায়ন্তনী, উন্নত প্রযুক্তি দিয়ে আমরা এই মহাবিশ্বকে বোঝার যতই চেষ্টা করি না কেন, আমাদের হাতে কিছুই নেই। আমি আমার গ্রহের একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আমার প্রচুর রিসার্চ পেপার বহু প্রশংসিত, কিন্তু এখনো অনেক অজানা রোগ আমার আয়ত্তের বাইরে। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, ততই নতুন রোগের সৃষ্টি হচ্ছে। আমাদের জোম্যাক্স গ্রহের শারীরিক রোগের তুলনায় মানসিক রোগ বেশি। এ কি, তুমি কাঁদছো? সেরেন্তিনা আমার চোখের জল আঙুল দিয়ে মুছিয়ে বলল, কেঁদো না, তোমার মা বাবার কিছু হবে না। আমার বিশ্বাস কিছু হবে না ওদের। প্রত্যেক মানুষই এই মহাবিশ্বে মরণশীল, কিন্তু অন্যভাবে দেখলে তারা অন্য কোনো মহাবিশ্বে বেঁচে আছেন। তাই মৃত্যুও এখানে ক্ষণিকের। সেরেন্তিনা ও আমি কিছুক্ষণ দুজন দুজনের হাত ধরে চুপ করে বসে রইলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। কিরে, তুই কোথায়? আমরা এসে গিয়েছি। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। বাবার ফোন। বাবা, বাবা, তোমরা তোমরা সবাই ঠিক আছো? ঠিক আছো তো? একদম ফিট অ্যান্ড ফাইন। তোর মা যদি একটু ভয় পাচ্ছিল, আজও একটু আবহাওয়া খারাপ ছিল। পাইলট ঘোষণা করতেই তোর মা দেখি ঠাকুরের নাম জপছে। ওকে ওকে বাবা, তোমরা দাঁড়াও, আমি আসছি। ফোন রেখে সেরেন্তিনাকে জড়িয়ে ধরলাম। ওরা ভালো আছে। দেখলাম সেরেন্তিনার মুখে হাসি, চোখে জল। সেরেন্তিনা বলল, আমার কাজ শেষ, আমি চলি। আমি বললাম, সেরেন্তিনা, তুমি একটা কাজ করবে? মা বাবার সঙ্গে তুমি দেখা করে এসো, পোশাকটা বদলে নাও।
ওয়াশরুমে গিয়ে আমরা পরস্পরের পোশাক পরে নিলাম। আমি সেরেন্তিনার মাথায় আমার গোলাপি স্কার্ফটা ভালো করে জড়িয়ে দিলাম, কারণ আমার বড় চুল আর ওর ছোট। ক্যাফের কাছের জানালা থেকে দেখলাম সেরেন্তিনা গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরল। সেটা স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণের হাওয়ায় ওদের একটু অবাক দেখালো। তারপর সেরেন্তিনা যেরকম শিখিয়েছিলাম পার্স ফেলে আসার অজুহাত দিয়ে ক্যাফেতে ফিরল। আমরা আবার পোশাক বদল করলাম। সেরেন্তিনা বলল, তুমি আজ আমায় কি দিলে তুমি জানো না। আমার স্বপ্নের মধ্যে একে অপরকে স্পর্শ করি, তুমি কি বোঝো? তুমি নিশ্চয়ই আমার জীবনের কিছু অংশ স্বপ্নে দেখে থাকবে। আমিও তোমার জীবনের অনেক কিছু স্বপ্নে দেখি। আমার তখন মনে পড়ল নিজেকে ডাক্তারের বেশে দেখা, অপারেশন থিয়েটার, সব কিছু। এগুলো তবে সত্যি ঘটনা? আর মা বাবার বিমান দুর্ঘটনার স্বপ্ন আমি ছেলেবেলায় দেখতাম, সেটা সেরেন্তিনার জীবনের বাস্তব। সেরেন্তিনা বলল, আমি কবিতা লিখতাম জানো, এখনো লিখি, লুকিয়ে লুকিয়ে, সময় বের করে। আমার বাবা মা দুজনেই অধ্যাপক আর বড় কবি ছিলেন। আমি হাসলাম। বাস্তব কি বিচিত্র, কি বিচিত্র রহস্যে ঘেরা এই মহাবিশ্ব। সেরেন্তিনা বলল, আর একটা রহস্যের কথা বলি। আমরা ইচ্ছে মতো নিজেদের দৃশ্য বা অদৃশ্য রাখতে পারি, কিন্তু নিজেদের মহাবিশ্বের বনেদের কাছে নয়। তাই তুমি আমাকে এখন দেখলেও অন্যরা দেখতে পাবে না। বিদায়, আবার কখনো দেখা হবে। সেরেন্তিনা ক্যাফের দরজা ঠেলে এগিয়ে গেল। আমি চললাম উল্টো মুখে। মা বাবা অপেক্ষায় আছেন। ফেরার পথে মা বললেন, তুই যখন প্রথম এলি তোকে কিরকম অন্যরকম লাগছিল। উফ, মায়েদের চোখ থেকে কি কিছুই আড়াল করা যায় না। বাবা বললেন, অন্যরকম? আবার কীরকম? এই তো আমার পুচকি সোনা মেয়েটা, আবার কবি বলে বাবা চিমটি কাটলেন। তা কবিতার বইয়ের নাম কি দিবি ঠিক করেছিস? আমি মুচকি হেসে বললাম, সেরেন্তিনা। আগামীতে এই রকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে।